নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দীপক চন্দের কলমে গোয়েন্দা বোধিসত্ত্ব সিরিজের গল্প মাইসোরে গন্ডগোল। গল্প পাঠ তথা পিয়ালের ভূমিকায় অতনু, গোয়েন্দা বোধিদার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, চঞ্চুর ভূমিকায় আবির, রোশনির ভূমিকায় বর্ণালী, শ্রীমন্ত ঘোষালের ভূমিকায় জয় দাস, অনুরাধার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, অরিত্রর ভূমিকায় সুদীপ্ত সরকার, গাইডের ভূমিকায় জয় ভট্টাচার্য, পুলিশ অফিসারের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, ভট্টবাবুর ভূমিকায় জয় দাস ও অভিষেকের ভূমিকায় মৃন্ময় মান্না। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দীপক চন্দের কলমে গোয়েন্দা বোধিদার গল্প মাইসোরে গন্ডগোল। কলকাতা, বেলা প্রায় ৩টে। বোধিদার সাউথ কলকাতার ফ্ল্যাটে আজ আবার আমাদের আড্ডা। পুজোর ছুটিতে কে কোথায় যাচ্ছি, কি করছি, এসব নিয়ে তো বছর ৩ ধরে প্ল্যান হয়, কিন্তু বাস্তবে কোথাও যাওয়া হয় না। বোধিদা মানে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, অসম্ভব ঠান্ডা মাথা, আর কথায় কথায় চা খাওয়ার অভ্যেসটা এখনো যায়নি। চঞ্চু আগেই এসে পৌঁছেছে, আর আমার জন্য অপেক্ষা করতে করতে সে সোফার বালিশ পিটিয়ে বানিয়েছে দুর্গাপূজার গাইডলাইন। কিভাবে কলকাতার প্যান্ডেলগুলো কভার করা যায় সেটা নিয়ে একটা হাউ হাউ চিৎকার শুরু করে দিয়েছে। আমি ঢুকতেই বলে উঠল, আরে এই যে এলো রাজা পিয়াল। আরে কি বলিস ভাই, একদিনে 7টা প্যান্ডেল? আরে নাকি ভোর 5টা থেকে শুরু করব? বোধিদা তখন জানলার ধারে বসে চা খাচ্ছিল। ধোঁয়া ওঠা কাপটা নামিয়ে বলল, তোমরা যে যাই বলো, আমি এবার একটু ঘুরতে চাই। প্যান্ডেল নয়, সত্যিকারের ঘোরা। আমিও চঞ্চু চুমকে তাকালাম। মানে কোথায় যাওয়া যায়? আমি জিজ্ঞাসা করলাম। মাইসোর। 3টে কারণ: 1 ঠান্ডা, 2 ইতিহাস, আর 3 আমরা সেখানে কখনো যাইনি। তবে ঠিক আছে, এই পিয়াল তুই গুগল করে বল কোথায় থাকা যায়, কিরকম ভাড়া পড়ে, আমি খাবার আর দেখার জায়গাগুলো লিস্ট করি। আমার দায়িত্ব পড়ল টিকিট বুক করা। স্পষ্ট করে বললে ফ্লাইটের টিকিট। বোধিদা তখন পকেটে একটা পুরনো ভাঁজ করা মানচিত্র বের করে বলল, মাইসোর মানে শুধু প্যালেস নয়, চামুন্ডি পাহাড়ের পিছনেও অনেক গল্প আছে। চঞ্চু ফিসফিস করে বলল, গল্প মানে ভূত না তো? না হলে আমি কিন্তু বলছি। আমি বললাম, চুপ। বোধিদা যতবার ঘুরতে গেছে ততবার রহস্য পিছু নিয়েছে, এবারও কিছু একটা ঘটবেই। তখনও জানতাম না কত বড় সত্যি কথা বলে ফেলেছি। 2 দিনের মধ্যেই আমরা সব বুকিং ফাইনাল করে ফেললাম। পুজোর সময় দক্ষিণে ট্যুরিস্ট ভিড় কম, এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের ফ্লাইট পড়ল 10ই অক্টোবর সকাল 8টা, কলকাতা থেকে বেঙ্গালুরু, সেখান থেকে গাড়িতে মাইসোর। হোটেল বুক করলাম হোটেল চামুন্ডে ব্রিজ। চঞ্চুর কথায়, বেড যদি বাঁধানো কাঠের হয় তাহলে আমি রাতে উঠতে পারবো না, ভয় লাগে। আমরা দুজনেই হেসে একেবারে কুটোপাটি। রওনার আগের দিন বিকেলে বোধিদার বাড়িতে ব্যাগ গোছাতে গেলাম। আমি নিয়ে যাচ্ছিলাম একটা ছোট ডায়েরি, যেখানে সব রুটিন লিখে রাখব। চঞ্চু হঠাৎ বলল, দাদা একটা কথা বলি, পুজোর ছুটিতে কোথাও খুন হওয়া খুব অলক্ষণে, তাই না? আমরা কিছু না বলে তাকিয়ে রইলাম, কারণ ভবিষ্যতের গল্প তখনও আমাদের অজানা। কলকাতা বিমানবন্দর, সকাল 7টা। আমরা 3 জন, বোধিদা, আমি আর চঞ্চু।
একটা সাদা ইন্ডিগো ক্যাব থেকে নেমে লটবহর সহ ভেতরে ঢুকলাম। আমাদের মনের মধ্যে ছিল নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দ, আর চঞ্চুর মাথায় ছিল বিনামূল্যে খাবার পাওয়া যাবে কিনা। চঞ্চু একগাল হেসে বলল, এই এয়ারপোর্টে ঢুকলেই এই একটা অন্যরকম গন্ধ থাকে, জানিস, এই অ্যাডভেঞ্চারের গন্ধ। বধিদা পাসপোর্ট সাইজের একটা ছোট নোটবুকে কিছু টুকে চলছিল। আমি একটু সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি টিপছ বধিদা? সে হেসে বলল, একটা অভ্যেস করে ফেলেছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা হচ্ছে সব লিখে রাখি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি তখনও জানতাম না সেই নোটবুকই হয়তো একটা খুনের সূত্র ধরে দেবে। বিমানের লাইনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম একদল বাঙালি মুখ। চঞ্চু কনুই দিয়ে গুঁতো মেরে বলল, এই ওই যে দেখ, বেড়াতে যাওয়া বাঙালিরা, মনে হচ্ছে মাইসোরেও বাঙালিদের উৎসব হবে। কি বলিস? সত্যি ওই দলে ছিল শ্রীমন্ত ঘোষাল, প্রৌঢ়, অবসরপ্রাপ্ত কলেজ প্রফেসর, কাঁধে একটা বইয়ের ব্যাগ, হাতে হিস্ট্রি অব সাউথ ইন্ডিয়ান টেম্পলস। অনুরাধা ও অরিত্র চক্রবর্তী স্বামী স্ত্রী। অনুরাধা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত, আর অরিত্র কর্পোরেট চাকরি করে। চেহারায় পরিপাটি, কিন্তু চোখে ছিল অদ্ভুত চাপা উদ্বেগ। রশ্মি দত্ত একা মহিলা, ভ্রমণ প্রেমী, অনেকটা সাংবাদিক টাইপ, হাতে নোটপ্যাড ও ডিএসএলআর ক্যামেরা। সায়ন দে বয়স 26-এর যুবক, একটু ছটফটে, ঘন ঘন ফোনে কথা বলছে। চঞ্চু বলল, এই লোকটা যেন কেস খেতে পারে। সবার সঙ্গে হালকা হ্যালো হাই হলো। আমরা বললাম যে মাইসোর যাচ্ছি ঘুরতে, তারাও একই কথা বলল। রোশনি বলল, একই হোটেলে উঠলে ভালো হয়, বেশ গল্প আড্ডা হবে। চঞ্চু ফিসফিস করে বলল, আমি আড্ডা দেব রোশনির সঙ্গে, তুমি বাকি সবাইকে সামলাও। ফ্লাইটে বসে সবাই নিজেদের জায়গায় গিয়েছে। আমরাও 3টে সিট পেয়ে গেছি একসঙ্গে। বধিরা জানালার ধারে বসেছে, বাইরে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো বধিরা? সে গম্ভীরভাবে বলল, এই ফ্লাইটে কেউ না কেউ এমন একজন আছে যার ছুটিটা কেবলমাত্র ঘোরার জন্য নয়। আমি হেসে বললাম, তুমি আগেই তদন্তের মোড়ে ঢুকে পড়লে না তো? চঞ্চু বলল, আমি বলছি, অনুরাধা চক্রবর্তী খুব একটা স্বস্তিতে নেই, চোখে মুখে টেনশন। বধিদা কিছু বলল না, শুধু জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আমার ভিতরেও একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কি যেন আছে কিন্তু বোঝা যাচ্ছে না। ফ্লাইট ল্যান্ড করার পর আমরা সবাই মিলে একটা মিনি ট্যুরিস্ট বাস ভাড়া করলাম। ওই বাঙালিদের মধ্যেও 5 জন আমাদের সঙ্গে থাকলো। পথে গল্প, গান, রোশনি দত্তের তোলা ছবি আর চঞ্চুর অনর্গল কমেন্ট্রি। মাইসোর পৌঁছালাম দুপুর 3টে নাগাদ। হোটেল চামুন্ডি ব্রিজ একটা পুরনো রাজবাড়ির অংশ, যা এখন আধুনিকভাবে রেনোভেট করা হয়েছে। বিশাল লন, সামনে ফোয়ারা, আর পেছন দিয়ে চামুন্ডি পাহাড় দেখা যায়, যেন একেবারে গল্পের মতো। হোটেলের রিসেপশনে রোশনি বলল, এই ভিউটা না অসাধারণ, এখানে কিছু না কিছু একটা হবে। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। চঞ্চু বলল, না না, ও কথাটা বললেই কিছু না কিছু হয় একটা, ওটা থ্রিলারের ফতুর কথা। আমরা হোটেলের রুম বুঝে নেওয়ার পর প্রথমেই যা করলাম, 1 কাপ গরম কফি আর শরীর ছেড়ে লাউঞ্জের সোফায় বসে পড়া। চঞ্চু হোটেলের লিফলেট থেকে বলে উঠল, ওরা নাকি সন্ধেবেলা চামুন্ডি পাহাড়ে ছোট একটা হেরিটেজ ওয়াক করায়। এই চলো না যাই। বধিদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো যাওয়া যাক। পাহাড় শুধু দৃশ্যের নয়, ইতিহাসেরও পাথেয় ধরে রাখে। হোটেলের পরিবেশ ছিল অদ্ভুত রকমের শান্ত, যেন প্রত্যেক ইটে লুকিয়ে আছে কোনো অজানা গল্প। একটা ব্যাপার খেয়াল করলাম, শ্রীমন্তবাবু আমাদের দেখলেই একরকম ঘোরের মধ্যে চলে যান। এক সন্ধেবেলা বধিদাকে বললেন, আপনার চোখে একটা কৌতূহল আছে, আপনি কি ইতিহাস নিয়ে কাজ করেন? মানুষের ইতিহাস নিয়ে।
রোশনি দত্ত তখন সঙ্গে ছিল। সে আমাদের প্রতিদিনের ছবি তুলছে, ভিডিও করছে। সে বলল, আমি তো ডকুমেন্টারি বানাই, কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষের চোখের ভাষা সব থেকে মিথ্যে আর সবচেয়ে সত্যিও। চঞ্চু গলা খাঁকারি দিয়ে বলল, এই আমার চোখ কিন্তু এখন কিছু খেতে চায়। সবাই হেসে উঠল। সন্ধেবেলা 6টা নাগাদ হোটেল থেকে সবাই মিলে একটা ট্যুর গাইডের নেতৃত্বে চামুন্ডি পাহাড়ের পাদদেশে এলাম। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া সেই সরু পথ আর চুপচাপ প্রকৃতি এক রহস্যময় আবহ তৈরি করছিল। গাইড বলল, এই পাহাড়ের একটা পুরনো লোক কাহিনী আছে। শোনা যায় অনেক বছর আগে এক জমিদার তার স্ত্রীর ওপর সন্দেহ করত। একদিন সে স্ত্রীকে ডেকে আনে এই পাহাড়ের চূড়ায় আর ঠেলে ফেলে দেয় এই নিচে। আমরা স্তব্ধ। গাইড থেমে একটু কাশল, তারপর বলল, কিন্তু সেই স্ত্রী মরে যায়নি, ওই পাহাড়ের গায়ে ঝোপের মধ্যে আটকে বেঁচে যায়। আর সেই অবস্থায় ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়লেও তার মনে শুধু একটাই আগুন, প্রতিশোধ। সেই আগুনেই নাকি সে ফিরে আসে। সে নিজেই নিজের মৃত্যু সাজিয়ে উল্টে একদিন সেই জমিদারকে মেরে ফেলে। তারপর পাহাড়ের নিচে এই পুরনো জমিদার বাড়ির পাশেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। চঞ্চু কাঁধে হাত রাখলো আমার, ফিসফিস করে বলল, এইরকম লোককাহিনী যদি সত্যি হয় তাহলে তো এবার আমরা পাহাড়ে না উঠে বেসমেন্টেই থাকি। বদিদা কিছু বলল না। তার চোখ দুটো কিন্তু অন্য কিছু ভাবছিল। রাতের খাওয়ার পর হোটেলের খোলা ছাদে চেয়ার পেতে বসে আড্ডা চলছিল। অনুরাধা চক্রবর্তী অনেকটাই চুপচাপ, যেন অন্য জগতে আছে। হরিত্র মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে, কিছু বলতে চাইছে, কিন্তু থেমে যাচ্ছে। বধিদা হঠাৎ বলল, অসুখ হলে চিকিৎসা করা যায়, কিন্তু মন খারাপ হলে সবাই থেরাপিস্ট হতে চায় না কেন? এই কথাটার পর একটা চুপচাপ মুহূর্ত এলো। শ্রীমন্তবাবু গলা ঝেড়ে বললেন, মালশো শুধু পর্যটনের জায়গা না, এর ইতিহাসে আছে রক্ত, বিশ্বাসঘাতকতা আর খুন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কখনো এমন কিছু প্রত্যক্ষ করেছেন? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু চোখ নামিয়ে চুপ করে রইলেন। রাতে ঘুমানোর সময় আমি হঠাৎ করেই একরকম শব্দ শুনলাম, যেন কারা পাথরের ওপর ঘষে কিছু একটা লিখছে। চঞ্চু পাশে ছিল। আমি তাকে ডেকে বললাম, এই শব্দটা শুনতে পাচ্ছিস? চঞ্চু বলল, হ্যাঁ, শব্দ? ও, আমি তো ভেবেছি ওটা ওই মশারি নামানোর আওয়াজ। মশারি হোটেল ঘরে কজন দেয় রে ভাই? বধিদার ঘর থেকে হালকা আলো দেখা যাচ্ছিল। ও এখনো জেগে আছে মনে হলো। আমি ভাবলাম, যাই হোক, এই ভ্রমণটা শুধু ভ্রমণ থাকবে না, কিছু একটা ঘটবেই। সকালে ঘুম ভাঙতেই দরজা খোলার আওয়াজ পেলাম। পাশের ঘর থেকে চঞ্চু হাঁ করে চিৎকার করল, হে পিয়াল, বধিদা, আরে ওঠো ওঠো, রোশনি দত্ত সকাল থেকে কোথায় গিয়ে উধাও। আমার ঘুম এক লহমায় ছুটে গেল। জলখাবারের ঘরে পৌঁছে দেখলাম অনুরাধা চক্রবর্তী এক কোণে বসে মাথা নিচু করে আছে। অরিত্র একরকম অস্থিরভাবে ফোন করে কাউকে কিছু জিজ্ঞেস করছে। শ্রীমন্তবাবুও চুপ করে বসে আছেন ফ্যাকাশে মুখ নিয়ে। আমরা চঞ্চুর সঙ্গে গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করলাম, রোশনি দত্ত কোথায়? জবাব এলো, তিনি আজ ভোর 5টা নাগাদ একা বেরিয়ে গেছেন। বলেছিলেন সানরাইজ ফটো তুলবেন পাহাড়ের পেছন থেকে, এখনো ফেরেননি। চঞ্চু আমার দিকে তাকিয়ে বলল, ওই চামুন্ডি পাহাড়ের পেছনই না সেই জমিদার স্ত্রীর আত্মহত্যার গল্পটা ওই গাইডটা বলেছিল। দাদা, ও দাদা, তুমি বলো এটা কি কাকতালীয়? বধিদা কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিচু গলায় বলল, চলো একটু ওদিকটা দেখে আসি। আমরা হোটেলের এক স্টাফকে সঙ্গে নিয়ে পাহাড়ের পিছন দিকে গেলাম। ছোট একটা পুরনো শিব মন্দির আছে সেখানে, তার পাশেই ঘন ঝোপঝাড়। পথ খুব সহজ নয়, পাথুরে আর ফিচকে।
বধিদা ওখানে কিছু পায়ের ছাপ খুঁজে পেল। ছাপগুলো সোজা গিয়ে একটা ঝোপের কাছে থেমে গেছে। সেখানে একটা চশমার কাচ পড়েছিল। আমার বুক ধড়াস করে উঠল। চঞ্চু বলল, আরে ওটা ওটা রোশনির না? আমরা তখনও নিশ্চিত ছিলাম না। ফিরে এসে দেখলাম রোশনি এখনো ফেরেনি। ফোনে ধরাও যাচ্ছে না। কারো মুখেই কোনো স্বস্তি নেই। অরিত্র বলল, এইভাবে যদি কিছু হয়ে থাকে তাহলে পুলিশে জানানো উচিত। অনুরাধা কিছুই বলল না। তার মুখটা অদ্ভুত রকম অপ্রকাশ্য হয়ে উঠেছে। সন্ধ্যের দিকে হঠাৎ শুনলাম অনুরাধা ও অরিত্রর মধ্যে একটা তীব্র ঝগড়া হচ্ছে। দরজা খোলা ছিল, কথা কানে এলো। তোমার কি দরকার ছিল আবার এখানে আসার? আমি এসেছি নিজের মতো করে সময় কাটাতে, সবকিছুর দায় তোমার ওপর দিতে আসেনি। আমি আর চঞ্চু দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। বধিধা ধীরে ধীরে হেঁটে গেল। একটু পরে অনুরাধা একা ছাদে উঠে গিয়ে বসে রইল। আমরা দেখলাম রোশনি এখনো নিখোঁজ, অথচ বাকি সবার ভিতরে যেন ধীরে ধীরে জমে উঠছে কোনো চাপা অস্বস্তি। শ্রীমন্তবাবুর চোখে সেই গভীর চিন্তা। তিনি কাউকে কিছু বললেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। রাতে আমি ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুলাম। বাইরে হালকা বাতাস বইছিল। চঞ্চুর ঘর থেকে টিভির শব্দ আসছিল। হঠাৎ বন্ধ হয়ে গেল। একসময় আমার মনে হলো কেউ যেন করিডোরে হেঁটে যাচ্ছে। আমি উঠে বাইরে উঁকি দিলাম। দেখলাম হোটেলের করিডোরের একটা কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে। সে চুপ করে তাকিয়েছিল একেবারে আমার দিকেই, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না। আমি চোখের পলকে দরজা বন্ধ করে দিলাম। গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত 3টের সময় ফোন বেজে উঠল বধিদার ঘর থেকে। আমি ধরপড় করে ফোনটা তুললাম। পিয়াল, রোশনি দত্তের মোবাইল লোকেশন শেষ দেখা গেছিল পাহাড়ের নিচে, আর সেটা হোটেলের পেছনের স্টোর রুমে দেখাচ্ছে এখন। মানে কেউ হয়তো ফোনটা সরিয়েছে, কিংবা সে নিজেই নেমে এসছে। কিন্তু সে নিজে হলে এখনো সামনে আসছে না কেন? সেটাই তো প্রশ্ন পিয়াল। হয় সে ভয় পেয়েছে, নয় তার ভয় পাওয়াটা কারোর দরকার। ভোর 5:32। বদিদার ফোনে একটা মেসেজ এলো। গুগল টাইমলাইনে রোশনির মোবাইলের লোকেশন হঠাৎ আবার দেখা যাচ্ছে। এবার সেটা পাহাড়ের নিচের সেই ছোট্ট শিব মন্দিরের ঠিক পিছনে। বধিদা বলল, চলো পিয়াল, এক্ষুনি যাচ্ছি। চঞ্চুকে বলো না, ওর মধ্যে থ্রিলার চালু হলে আগে ভয় চেপে বসে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু শিব মন্দিরটা তো একদম বনের মধ্যে। ওখানে তো কাল সন্ধ্যায় গাইড নিয়ে গিয়েছিল। বধিদা চোখে রোদ চশমা পড়ল। এই বারবার হারিয়ে যাওয়া লোকেশনটা কাকতালীয় নয়। ফোন কেউ ইচ্ছে করে টানছে জায়গায় জায়গায়। প্রশ্ন একটাই, কেন? সকালের স্নিগ্ধ আলোয় আমরা পৌঁছালাম শিব মন্দিরে। ভেতরে কেউ ছিল না। ছোট্ট গ্রানাইট পাথরের তৈরি প্রাচীন স্থাপনা। চারদিকে পাতা ঝরা মেঘলা বন, পেছনে ভাঙা একটা ঘাট, যেটা দেখলেই বোঝা যায় দীর্ঘদিন ব্যবহার হয় না। বধিদা বলল, দেখ ওই দিকটা, ঘাটের পাশে মাটিটা খোঁড়া হয়েছে কি? আমি এগিয়ে গেলাম। সত্যি মাটিতে যেন সামান্য অগভীরভাবে খোঁড়া হয়েছে কিছু একটা। ভেতরে একটা গোলাপি রঙের স্কার্ফ পাওয়া গেল। রোশনি দত্তের গলায় আগের দিন দেখা গিয়েছিল। আমার বুকটা ধক করে উঠল। বধিদা বলল, স্কার্ফ এখানে, কিন্তু রোশনি নেই। তার মানে কারোর হাতে গেছে স্কার্ফ, আর সে সেটা এখানে ফেলে রেখেছে। যেই হোক, সে চায় আমরা এখানে আসি। মানে এটা ফাঁদ? হয়তো না, হয়তো কাউকে কিছু বোঝানোর চেষ্টা। কিন্তু একটা ব্যাপার বুঝে রাখ পিয়াল, এই জায়গাটা শুধু পুরনো ইতিহাস নয়, বর্তমানে ঘটতে থাকা অপরাধের কেন্দ্র হতে পারে। আমরা তল্লাশি চালালাম আরো কিছুক্ষণ, কিন্তু রোশনির কোনো চিহ্ন পেলাম না। কিন্তু বধিদা মাটিতে একজোড়া জুতোর ছাপ খুঁজে পেল। বেশ ছোট সাইজ, কোনো মহিলার জুতো হতে পারে। হোটেলে ফিরে দেখি
অনুরাধা একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। অরিত্র তার পাশে বসে বোঝানোর চেষ্টা করছে। চঞ্চু ফিসফিস করে বলল, এদের মধ্যে কিছু আছে বদিদা, মানে মানে ভেতরে ভেতরে কিছু ওই কাঁটা চামচের মাথা ঘোরানো। আমি হালকা রাগে বললাম, তোর কথা এখন তুই রেখে দে। একজন মানুষ নিখোঁজ, আর তুই সিরিয়ালের পথ ধরার চেষ্টা করছিস। বিকেলটা ছিল অস্বস্তিকর, কেউ বিশেষ কথা বলছিল না। শ্রীমন্তবাবু আবার সেই পুরনো কাঠের বেঞ্চে বসেছিলেন চোখ বন্ধ করে। সন্ধে নামতেই বিদ্যুৎ চলে গেল। পুরো হোটেল এক লহমায় অন্ধকার। আর ঠিক সেই সময় হোটেলের রিসেপশন থেকে একজন ছুটে এলো, মুখ ফ্যাকাশে। স্যার স্যার স্যার, হোটেলের পেছনে গাড়ির গ্যারেজে একটা লোক পড়ে আছে, কোনো সাড়া নেই, মুখে রক্ত। আমরা ছুটে গেলাম। হালকা টর্চের আলোয় দেখলাম যে দেহটা পড়ে আছে, তার মুখে রক্ত জমাট বেঁধে গেছে, শরীর ঠান্ডা, স্পন্দন নেই। কে? বধিদা বলল, সায়ন দে। চঞ্চু ফিসফিস করে বলল, দাদা, ও দাদা, আরে রোশনি তো নিখোঁজ, মানে মরলো সায়ন। মানে কিন্তু কেন, কে মারলো কে? বধিদা কিছুই বলল না, শুধু নিচু হয়ে সায়নের ডান হাতে থাকা একটা চিরকুট বের করল, ভিজে কুঁচকে যাওয়া। চিরকুটে লেখা, আমি কিছু বললে সবাই বিপদে পড়বে। বধিদা একবার সবার দিকে তাকালো। তার চোখে তখন সেই চেনা আলোটা, যে আলোতে সে খুনের আগেই খুনির মুখ চিনে ফেলতে পারে। সে বলল, রোশনি নিখোঁজ হওয়া আর সায়নের এই মৃত্যু, এই দুটো আলাদা ঘটনা নয়। এই রহস্যের সূত্রপাতে একটা ছায়া ছিল, আর আজ সেই ছায়ার প্রথম রক্ত দেখা গেল। আমার মনে হচ্ছিল গল্পটা এখন সবে শুরু হয়েছে। সায়নদের দেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এসেছিল। প্রাথমিকভাবে বলছে হৃদরোগ হতে পারে, কারণ মুখে বড় আঘাতের চিহ্ন না থাকলেও ঠোঁটে রক্ত জমাচ্ছিল। বধিদা চুপচাপ ছিল, কিন্তু আমি জানি ওর মনে একটা সন্দেহ ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। চঞ্চু এক কোণে বসেছিল। এতক্ষণে তার মুখ থেকে মজার কথা একটাও বেরোয়নি। সকালের দিকে একটা অদ্ভুত জিনিস ঘটল। রিসেপশনের সামনে একজন হঠাৎ ঢুকে পড়ল। চুল এলোমেলো, মুখে কাদা, জামা কাপড় মলিন। রোশনি দত্ত। ওকে দেখে সবাই একসঙ্গে উঠে এগিয়ে গেল। ওর মুখে ভয়, চোখের কোণে জল। ও কাঁপা গলায় বলল, আমি আমি ওখানে গেছিলাম ফটো তুলতে। একটা লোক আমাকে অনুসরণ করছিল। আমি ছুটতে মন্দিরের পেছনে গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি। তারপর আমার ফোন বাজতে শুরু করে। তখন সেই লোকটা হাঁটতে হাঁটতে চলে যায়, আর আমি ভয়ে সারা রাত ওখান থেকে বেরোতে পারিনি। চঞ্চু অবাক হয়ে বলল, সেই লোকটা দেখতে কেমন ছিল? আমি স্পষ্ট দেখিনি, তবে তার হাতের কড়ে আঙুলে একটা রিং ছিল, কালো পাথরের। আমার মনে পড়ল সায়নের ডান হাতে একটা কালো পাথরের রিং ছিল। আমি বধিদার দিকে তাকালাম। ও তখন জানালার দিকে তাকিয়ে বলল, মানে সায়ন নিজেই ওকে অনুসরণ করছিল? তারপর এক মুহূর্ত থেমে বলল, না, তাহলে সে নিজেই কেন মারা গেল? রোশনি ফিরে আসায় হোটেলটা কিছুটা স্বাভাবিক হাওয়া পেলেও সবার মুখে একটা বিষাদ ও আতঙ্কের ছাপ ছিল, বিশেষ করে অনুরাধা ও অরিত্রর মধ্যে। চঞ্চু সেদিন দুপুরে বধিদাকে বলল, দাদা, ওই অরিত্রর মুখটা খেয়াল করেছো? রোশনি ফিরে আসার পর থেকেই সে কেমন যেন অস্বস্তি বোধ করছে, যেন সে চায়নি রোশনি ফিরে আসুক। আমি যোগ করলাম, রোশনি সায়নের কথা জানতো কিনা কে জানে। আর সায়ন, সে কি শুধু অনুসরণ করছিল নাকি অন্য কিছু? বধিদা শুধু একটাই কথা বলল, সায়নের মুখটা আমি দেখেছি পিয়াল। যে সত্যি সত্যি মরতে চায় না, তার মুখে ভয় থাকে, আর যাকে মেরে ফেলা হয় সে মুখে রেখে যায় বিস্ময়। সায়নের মুখে আমি ভয় দেখিনি, দেখেছি এমন কাউকে দেখার বিস্ময় যে তাকে মারবে এটা সে কল্পনাও করেনি। বিকেলে রোশনি বধিদার ঘরে দেখা করতে এলো। সে বলল, আপনি তো গোয়েন্দা শুনেছি,
আপনি কি জানেন কে মারলো সায়নকে? তুমি তো বললে তুমি সায়নকে দেখতে পাওনি ঠিক করে, তবে চেনো তো নিশ্চয়ই। রোশনি চুপ, তারপর বলল, ও ছিল এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল, তবে কিছুদিন ধরেও একটু অন্যরকম হয়ে গিয়েছিল, খুব পজেসিভ, সন্দেহপ্রবণ। আমি এড়িয়ে চলতাম। অরিত্রর সঙ্গে তোমার সম্পর্ক আছে কি? রোশনি একটু হক চুকিয়ে গেল। না, আমরা শুধু সহপর্যটক, কথা হতো, কিন্তু সম্পর্ক হয়তো অনুরাধা সেটা ভাবতো। বধিদার ঠোঁটের কোণে আবার সেই রহস্যময় হাসি। সবাই যা ভাবে সবসময় তা সত্যি হয় না, কিন্তু কেউ যদি ভাবানোর চেষ্টা করে তখন সে শুধু সম্পর্ক নষ্ট করে না, নিজেকেও খুন করতে পারে। রোশনি স্তব্ধ হয়ে গেল। চঞ্চু হোটেলের পুরনো বারে গিয়ে একটা দেয়ালের গায়ে হালকা আঁচড় খুঁজে পেল, যেটা সামান্য আলোতেই বোঝা যায়। সে ছুটে এসে আমাকে আর বধিদাকে ডেকে নিয়ে গেল। আমরা সেখানে গিয়ে দেখলাম দাগ কেটে লেখা, এ নিউ বি ওয়ার্নড, সি ট্রাইড টু এসকেপ বাট টি ওয়াজ অলরেডি ওয়াচিং। আমি পড়ে কিছুই বুঝলাম না। বধিদা তখন একটা দম নিয়ে বলল, এটা কেউ আমাদের জন্য রেখে গিয়েছে, কারণ খুনি চায় আমরা ছায়া খুঁজি আর মানুষটাকে মিস করি। আমি বললাম, এখনো কেউ বেঁচে আছে যে আমাদের সামনে থেকেও নিজেকে আড়াল করছে? ঠিক তাই পিয়াল, এখনো কেউ আছে যে আমাদের সবাইকে খেলার বোর্ডে সাজিয়ে ফেলেছে। তার পরবর্তী চালটা হতে চলেছে সবচেয়ে বিপজ্জনক। সায়নের খুন আর রোশনির রহস্যময় ফিরে আসা, এই দুটো ঘটনার পর যেন গোটা হোটেলের ভেতরে একটা চুপচাপ ঘোর লেগে আছে। সবাই আছে, অথচ কারো চোখে সরাসরি তাকানো যাচ্ছে না। আমি আর বধিদা উঠোনে বসেছিলাম। বধিদার হাতে একটা খাতা, তাতে 4টে নাম লিখে রেখেছে, রোশনি, অরিত্র, অনুরাধা এবং সায়ন ব্র্যাকেটে মৃত। বধিদা বলল, পিয়াল, প্রশ্নগুলোকে একবার সাজিয়ে নি, সব উত্তর ওখানেই আছে। প্রথম প্রশ্ন, রোশনি বলেছে সে মন্দিরের পেছনে লুকিয়েছিল, কিন্তু তার মোবাইল লোকেশন 3 বার পাল্টেছে। 1 নম্বর ভোরবেলার মন্দির, 2 নম্বর কিছুক্ষণ পর হোটেলের স্টোর রুম, 3 নম্বর পরে আবার ফিরে গিয়ে পাহাড়ের নিচে। এটা একটাই জিনিস বোঝায়, কেউ ওর ফোন বারবার জায়গা বদলে রাখছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেউ চায়নি আমরা রোশনিকে খুঁজে পাই, বরং চেয়েছে আমরা খোঁজার নাম করে অন্যদিকে বিভ্রান্ত হই। মানে রোশনি পুরোপুরি নির্দোষ নয়? হয়তো নয়, কিন্তু দোষটাই বা কি? সেও হয়তো কারোর ফাঁদে পড়ে গিয়েছে। রোশনি যখন ফিরল তখন সায়ন মারা গেছে। এর মানে সে জানতো ঠিক কবে ফিরলে পরিস্থিতি বদলাবে। হয়তো সে কারোর কাছ থেকে অনুমতি পেয়েছিল বা ভয় কাটিয়ে ফিরেছিল। তাহলে সায়ন, সে ওকে খুঁজছিল কেন? সায়নের মৃত্যু ছিল সাইলেন্ট এক্সিকিউশন। তার মুখে ভয় ছিল না, ছিল চেনা কারোর হাতের ছোঁয়ার অবিশ্বাস। এমন কেউ যে ওর কাছে ছিল আপন, কিন্তু মেরে দিল হঠাৎ। চঞ্চু আমাদের ডেকে বলল, দাদা, বারান্দায় দাঁড়িয়ে শুনলাম অনুরাধা অরিত্রকে বলছে, যার জন্য তুমি সব করতে পারো সে যদি হঠাৎ পালিয়ে যায় তবে আমিও আর কিছু মানি না। বধিদা চুপ করে রইল, তারপর বলল, এই ত্রিকোণ সম্পর্ক, যেখানে এক পাশে ভালোবাসা, এক পাশে হিংসা আর এক পাশে অপমান, এখানে খুন হওয়ার জন্য অস্ত্রের দরকার হয় না, আত্মবিশ্বাস ভেঙে পড়লেই মানুষ মারতে পারে। রাত্রে আমি আর বধিদা ছাদে দাঁড়িয়েছিলাম। বধিদা বলল, সায়নের মৃত্যুর আগে যে চিরকুটটা পাওয়া গেছে, আমি কিছু বললে সবাই বিপদে পড়বে। এটা কারোর বিরুদ্ধে নয়, এটা একটা গোষ্ঠীর প্রতি ইঙ্গিত। তার মানে সায়ন হয়তো কোনো গোপন চুক্তির কথা জানত, বা কোনো ভিডিও তার কাছে ছিল যেটা কারোর জন্য বিপজ্জনক। তাহলে সেটা রোশনি, অনুরাধা না অরিত্রর মধ্যে কেউ, বা তিনজনই। চঞ্চু হঠাৎ দৌড়ে এসে বলল, দাদা, হোটেলের পুরনো স্টোর রুমে ঢুকে দেখলাম সেখানে এক প্রাচীন মিরর রাখা, আর তার উপর লেখা, সে আবার আসবে, আর এবার একা নয়। আমার গলা শুকিয়ে গেল। বধিদা ধীরে ধীরে পেছনে তাকালো। করিডোরে কাউকে দেখা গেল না, ধরা গেল না,
কেউ ছিল, কিন্তু দ্রুত পালালো। বিকেল তখন 5:30। সায়নের ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে। মৃত্যুর কারণ শ্বাসরোধ। কোনো পাথর বা অস্ত্র দিয়ে মাথা ফাটানো নয়, কোনো হৃদরোগ নয়। সে খুন হয়েছে, স্পষ্ট করে খুন। আমি আর বধিদা তখন হোটেলের পিছনের এক কোণে পুরনো গ্যারেজ ঘরে বসে, যেখানে সায়নের মৃতদেহ পড়েছিল। ওখানে একটা টেবিল, যার ওপর সায়নের ব্যাগ ও মোবাইল পুলিশ রেখে গেছে। বধিদা মোবাইলটা হাতে নিয়ে ফাইল ঘাঁটতে শুরু করল। একটা সিকিউর নোটস অ্যাপে একটা লকড নোট পাওয়া গেল, টাইটেল ইফ এনিথিং হ্যাপেন্স টু মি। ওই নোট আনলক করতে হলে 4 সংখ্যার পাসকোড চাই। চঞ্চু হঠাৎ বলল, সায়নের জন্মদিন ছিল 10 জুন 1994, মানে 1006। কি আশ্চর্য! কোডটা খুলে গেল। নোটের ভিতরে যা লেখা ছিল, আমি যদি হারিয়ে যাই বা খুন হই, তাহলে দোষ যাবে 3 জনের মধ্যে 1 জনের ওপর। ওরা জানে আমি কি জানি। অনুরাধা জানে রোশনির ব্যাপারে সবকিছু। রোশনি জানে অরিত্র কেন আমাকে হুমকি দিত, আর অরিত্র সে জানে আমার কাছে কি ভিডিও ছিল। আমি কাউকে বিশ্বাস করি না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই তো সায়ন নিজেই আগেই সমস্ত চরিত্রের নাম লিখে দিয়ে গেছে। বধিদা চোখ বুজে বলল, এই নোটটা এখন 3 জনেরই গলার কাঁটা। যে কেউ এটা মুছে ফেলতে চাইবে, আর সায়নের গলা চেপে ধরা মানেই ওর মুখ বন্ধ করা। এদিকে রোশনির মোবাইল লোকেশন 3 বার পাল্টেছে। এটা এখন পরিষ্কার ওর ফোন কেউ বারবার সরিয়েছে, কিন্তু রোশনি বলছে সে একটা জায়গায় বসেছিল। সেটা মিথ্যে। ওর ফোন সরানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। হয় সে নিজে করেছে, নয়তো সে কারোর সাহায্য করেছে। আমি বললাম, তাহলে রোশনিও সন্দেহের বাইরে নয়। বধিদা চুপ করে মাথা ঝাঁকালো, তারপর বলল, তবে খুনি সেই যেই নোটটার কথা জানত, বা অন্তত বুঝেছিল সায়নের কাছে এমন কিছু আছে যা বিপজ্জনক। সন্ধ্যাবেলায় সবাই আবার একসঙ্গে লঞ্চে বসেছিল। আমি দেখলাম অনুরাধা বারবার রোশনির মুখের দিকে দেখাচ্ছে, চোখে অস্বস্তি। অরিত্র বারে গিয়ে একের পর এক পেগ নিচ্ছে চুপচাপ। রোশনি সে গাড় নিচু করে বসে, কারো চোখে চোখ রাখছে না। চঞ্চু আমার পাশে বসে ফিসফিস করে বলল, সবাই যেন একটা করে দুধের হাঁড়ি, যেটা ফুটতে শুরু করেছে। ঠিক সেই সময় বধিদা সামনে এসে দাঁড়ালো। তার গলাটা এবার শান্ত, কিন্তু তীক্ষ্ণ ছুরি যেমন ঝকঝকে হয়। আপনারা সবাই জানেন সায়ন খুন হয়েছে, এবং আপনাদের ভেতর কেউ জানেন কে সেটা করেছে। আমাদের হাতে সায়নের মোবাইল আছে, আর তাতে একটা নোট। তাতে লেখা আছে আপনাদের 3 জনের নাম। এক মুহূর্তে ঘরে নিস্তব্ধতা। বধিদা নোটটা পড়ে শোনালো। সবাই একে অন্যের মুখের দিকে তাকালো। রোশনি উঠে দাঁড়ালো, বলল, এই নোট বানানো, এটা প্রমাণ কিছু না। ঠিকই, এটা শেষ কথা নয়, কিন্তু ওর মোবাইলে আরো কিছু আছে। একটা ভিডিও যেটা আমি উদ্ধার করেছি। কাল সেটা আমি আপনাদের দেখাবো। রাত 10টার দিকে হোটেলের পুরনো স্টোর রুমে বসে বধিদা পুরনো সিসিটিভি ফুটেজ ঘাঁটছিল। একটা ভিডিওতে দেখা গেল সায়ন হোটেলের করিডোর ধরে চলেছে, আর তার কিছুক্ষণ পরেই একটা ছায়া মূর্তির মতো একজন তার পেছনে পা টিপে টিপে এগোচ্ছে। চেহারা অস্পষ্ট, কিন্তু তার ডান হাতে কিছু একটা ধরা ছিল, একটা সাদা রুমাল। বধিদা বলল, খুনির মুখটা নাই বা দেখা গেল, কিন্তু তার অভ্যেস দেখা যাচ্ছে। সে ডান হাতে রুমাল রাখে, যা দিয়ে মুখ চেপে ধরা হয়। এবার শুধু জানতে হবে এই অভ্যেসটা কার, আর সেটা জানলেই খুনি ধরা পড়বে। সকালে খাওয়ার পর সবাই আবার সেই লঞ্চ ঘরে। চঞ্চু জানলা দিয়ে আলো ফেলছে প্রজেকশন স্ক্রিনে। রোশনি, অনুরাধা, অরিত্র সবাই একসঙ্গে। হোটেলের মালিক কাম ম্যানেজার মিস্টার ভট্ট এসে গেছেন। সেই অনুরোধ করেছেন বধিদাকে, দয়া করে এই খুনের রহস্যটা খুলুন, আমার রেপুটেশনের প্রশ্ন। বধিদা উঠে দাঁড়ালো। তার চোখ দুটো শান্ত কিন্তু ধারালো।
আজকে প্রমাণ একটা ভিডিও, যেটা সায়নের ফোন থেকে উদ্ধার করেছি, কিন্তু সেটা কাউকে পাঠাতে পারেনি। তাকে মারার কয়েক ঘন্টা আগেই এটা রেকর্ড করেছিল। চঞ্চু ভিডিওটা চালু করলো। ফুটেজে সায়ন দাঁড়িয়ে অরিত্রকে বলছে, তুই মনে করিস তুই যা করিস সেটা ধরা পড়বে না? তোদের এই সিক্রেট আমি জানি, আর প্রমাণও আছে। তুই যদি ভুল করিস, তুই জানিস না সেটা তোর জন্য কত খারাপ হবে। আমরা সবাই তখন পড়ে যাব, বুঝেছিস? তবে পড়ে যাক, আমার রোশনির সঙ্গে কি ছিল সেটা সবাই জানুক। ভিডিও শেষ, অডিও হঠাৎ বন্ধ। অনুরাধা উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, এই ভিডিওটা এডিটেড, এটা সত্যি না। রোশনি বলল, আমি জানতাম না এরকম কিছু হবে, আমি সত্যি বলছি। অরিত্র থমথমে মুখে বসে কোনো কথা বলছে না। বধিদা এবার বলল, এই ভিডিওটার টাইম স্ট্যাম্প সায়নের মৃত্যু 2 ঘন্টা আগে, আর এরপরে সায়ন কাউকে ফোন করেনি, কোনো মেসেজে রিপ্লাই দেয়নি। মানে এই ভিডিওর পরেই ওর মৃত্যু ঘনিয়ে আসে। আমি বললাম, তাহলে অরিত্রই কি খুনি? না, অরিত্র খুনি হতে পারে না, একটাই কারণে। সায়নের মুখ চেপে ধরার জন্য ডান হাত ব্যবহার করা হয়েছে। অরিত্র লেফট হ্যান্ডেড, সে সবকিছু বাম হাতে করে। আমি তার পাসপোর্টে স্বাক্ষর দেখেছি, আর ভিডিওতেও সে গ্লাস ধরেছে বাঁ হাতে। সুতরাং খুনির হাতে রুমাল ছিল ঠিকই, কিন্তু সেটা ডান হাতে ধরা ছিল। অরিত্র তাকে হুমকি দিচ্ছিল, হয়তো ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু খুন সে করেনি। তাহলে কে খুন করেছে? ঠিক তখনই হোটেলের স্টাফ এসে বলল, স্যার, অনুরাধা ম্যাডাম রান্নাঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, আমি ধরিয়ে এনেছি। ঘরের ভেতর যেন হিম হয়ে গেল। অনুরাধাকে টেনে নিয়ে আসা হলো। সে ঘেমে গেছে, বলল, আমি পালাতে যাচ্ছিলাম না, আমি মাথা ঠান্ডা করতে যাচ্ছিলাম। সবাই মিথ্যা বলছে, আমি কিছু করিনি। বধিদা এবার চুপ করে তার দিকে তাকালো। তুমি বলেছিলে রশনি আর অরিত্রর মধ্যে কিছু একটা চলছে। সেই সন্দেহেই তুমি সায়নকে রশনির পেছনে লাগিয়ে দিয়েছিলে, তাই তো? তুমি জানতে সায়নের কাছে রশনির ছবি ছিল, ভিডিও ছিল, যা ও হোটেলে লুকিয়ে তুলেছিল। তুমি ভয় পেয়েছিলে সেগুলো যদি বাইরে চলে আসে, তবে তোমার সম্পর্ক, আত্মসম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। অনুরাধা ফেটে পড়ল। হ্যাঁ, আমি চেয়েছিলাম ও যেন চুপ করে থাকে, কিন্তু আমি মারিনি। আমি তো শুধু একদিন তার রুমে গিয়ে হুমকি দিয়েছিলাম, তাকে বোঝাতে চেয়েছিলাম দয়া করে থামো। তাহলে বলো, সায়নের মুখে চেপে ধরা রুমালের গন্ধটা তোমার পারফিউমের মতন কেন? ঘর নিস্তব্ধ। অনুরাধা ধীরে ধীরে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তাকে খুন করতে চাইনি, আমি শুধু তাকে চুপ করাতে চেয়েছিলাম। ও চিৎকার করে যাচ্ছিল, আমি মুখ চেপে ধরি, আরো নিঃশ্বাস নিতে পারছিল না। চঞ্চু আমার কানে ফিসফিস করে বলল, সত্যি তো দাদা, ওই গোয়েন্দা মানেই মানুষের অন্ধকারটা দেখতে চান। আমি তাকালাম বধিদার দিকে। ওর চোখে কোনো জয় নেই, শুধু ক্লান্তি, একরাশ হতাশার মতো। মানুষ যখন ভালোবাসতে জানে না, তখন খুন করে ফেলে, যেন ওর চোখ সেটাই বলছে। রাতে হোটেলের ছাদে বসে আমরা 3 জন, আমি, বধিদা আর চঞ্চু। সামনে টেবিলের ওপর রাখা সায়নের মোবাইল, একটা নোটপ্যাড আর কফির কাপ। তাকিয়ে দেখলাম বধিদা ঠোঁটে কফির কাপ না তুলে শুধু তাকিয়ে আছে সেই নোটের দিকে। বললাম, অনুরাধা তো স্বীকার করলো, তাহলে? বধিদা ধীরে বলল, সঠিক শব্দটা হলো, অনুরাধা বলল আমি চুপ করাতে চেয়েছিলাম, মুখ চেপে ধরেছিলাম, আর তারপর ও নিঃশ্বাস নিতে পারেনি। কিন্তু খুনের মতলব ছিল না, এই দাবিও করল। চঞ্চু বলে উঠল, মানে ও ভুল করে খুন করে ফেলেছে? হ্যাঁ, সেটাও মানতে আমার আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই রাতেও আদেও সায়নের কাছাকাছি ছিল কিনা। ধরে নিই অনুরাধা খুন করেছে, তাহলে তার জামা কাপড়ে কিছু না কিছু প্রমাণ থাকার কথা। পুলিশ বলেছে সায়নের মুখে ছিল হালকা লিপস্টিকের দাগ, কিন্তু অনুরাধা সেদিন ছিল পুরো ন্যাচারাল লুকে। আর রুমাল, অনুরাধা বলেছে তার হাতে কিছু ছিল না, তাহলে সেই সাদা রুমালটা এলো কোথা থেকে? সিসিটিভিতে দেখা গিয়েছে খুনির ডান হাতে কিছু একটা ধরা, সাদা ছোট কাপড়ের টুকরো। আমি বললাম, তাহলে অনুরাধা মিথ্যে বলছে? না, বরং ও অর্ধ সত্য বলছে,
যেটা আরো বিপজ্জনক। চঞ্চু জিজ্ঞেস করলো, তাহলে ঘটনার সিরিজটা কিভাবে সাজাতে পারি? অধিদা কাগজে 3টে টাইম স্ট্যাম্প লিখল। রাত 9:10, সায়ন শেষবার করিডোরে হাঁটছে অ্যাজ পার সিসিটিভি ফুটেজ। রাত 9:13, ছায়ামূর্তি তার পেছনে। রাত 9:19, স্টোর রুমে আলো নিভে যায়। সায়ন হয়তো কিছু একটা বুঝে গিয়েছিল। সে অপেক্ষা করছিল কেউ এসে ওকে মুখ চেপে ধরে রুমাল দিয়ে শ্বাসরোধ করে, কিন্তু সেটা অনুরাধা নয়। অনুরাধা হয়তো ঠিক তখনই পৌঁছেছিল, আর খুনি তার উপস্থিতিকেই ব্যবহার করেছে ঢাল হিসাবে। আমি চমকে উঠলাম। মানে খুনি জানতো অনুরাধার সন্দেহের তালিকায় পড়বে? ঠিক তাই, এটা ছিল একদম সচেতন ফ্রেমিং, এবং সেটা করতে পারে সেই যে সম্পর্কে টানাপোড়েন জানে, যে জানে কার কোন দুর্বলতা আছে, এবং সব থেকে বড় কথা, যে নিজেকে সবসময় নির্দোষের মুখোশে ঢেকে রাখে। সকালে হোটেলের ওয়াইফাই লগে একটা অদ্ভুত আইপি ট্রেস পাওয়া গেছে। সেই সময়ে কেউ রোশনির ফোন থেকে একটা ইমেজ মুছে ফেলেছিল। রোশনি কিছুই জানে না বলে দাবি করলো। চঞ্চু বলল, তাহলে মুছলো কে? মানে আর কি বা ছবিটা ছিল? সেটা এখন ক্লাউড ব্যাকআপ থেকে আমি উদ্ধার করছি। এই ছবিটাই হয়তো আমাদের জানাবে খুনির আসল মুখ। হোটেলের পিছনের বাগানে দাঁড়িয়ে রোশনি অরিত্রকে বলছিল, তুমি সত্যি জানো না আমি কোথায় ছিলাম? কেউ যদি জানতো যে আমি তোমাকে সেভ করেছিলাম, তবে তোমার জীবন শেষ হয়ে যেত। তুমি আবার সেই রকম কিছু বলছো? ভালোবাসার জন্য কেউ খুন করে না রোশনি, তবে ফাঁস হয়ে গেলে ভালোবাসাই ছুরি হয়ে যায়। একটা ছায়া দূর থেকে ওদের কথা শুনে চলে গেল। আমি বুঝতে পারলাম সেই ছায়াটা বধিদা ছাড়া আর কেউ নয়। দুপুরবেলা, ঘন্টা দুয়েক হলো বধিদা একা ঘরে ঢুকে বসে আছে। রোশনির মোবাইলের ক্লাউড ব্যাকআপ থেকে যে ছবি উদ্ধার হয়েছে সেটা দেখাতে চাইছে না এখনই কাউকে। আগে সে নিজে বিশ্লেষণ করবে। আমি আর চঞ্চু দরজার বাইরে বসে অপেক্ষা করছি। চঞ্চু ঘড়ির কাঁটার মতো ঘুরছে, মাথার চুল টানছে। বলল, দাদা, মানে এই সাসপেন্স না আমার পেটে পেটে গ্যাস বাঁধিয়ে দিচ্ছে। আমি বললাম, চুপ কর, আজকের ছবি একটা টার্নিং পয়েন্ট। ঠিক তখনই দরজা খুলল। বধিদা বেরিয়ে এলো, হাতে একটা মোবাইল, চোখে কাঁচ, কপালে চিন্তার ভাঁজ। সে বলল, ছবিটা সত্যি, এবং এটা পুরো গেমটা ঘুরিয়ে দেবে। একটি ধূসর আলো হাওয়া ছবির এক কোণে সায়ন বসে। তার সামনেই দাঁড়িয়ে একজন, মুখ স্পষ্ট না হলেও চুল, জামা আর এক হাতে ধরা সাদা রুমাল দেখা যাচ্ছে। পেছনের দেওয়ালে ঝুলছে একটা সিলিং ফ্যান। এই ছবি তুলেছে রোশনির মোবাইল। সময় রাত 9:11। মানে এই ছবির 2 মিনিট পরেই সায়নের পেছনে ছায়ামূর্তি দেখা যায় সিসিটিভিতে। চঞ্চু জিজ্ঞেস করলো, তাহলে রোশনি কি ছবি তুলেছিল? না, ছবি তোলার সময় মোবাইলটা উল্টো ছিল। মানে কেউ রোশনির ফোন চুরি করে বা ধার নিয়ে সায়নের ছবি তুলেছিল। আমি বললাম, বলে সেই কেউ সায়নের কাছে গিয়ে দাঁড়ায়, রুমাল হাতে থাকে এবং বধিরা কণ্ঠ নরম করল। আর কয়েক মিনিট পর সেই রুমালেই সায়নের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বিকেল 5টার মধ্যে আমরা সবাইকে এক জায়গায় ডেকে পাঠালাম। ছবিটা টিভি স্ক্রিনে তুলে দেওয়া হলো। রোশনি হঠাৎ ছবিটা দেখে চমকে উঠল। তার মুখ সাদা, ঠোঁট কাঁপছে। এই জামাটা তো আমি জানি। তুমি ভালো করেই জানো, কারণ এটা তোমারই একটা পুরনো সোয়েটার, যেটা তুমি কাউকে দিয়েছিলে আগের রাতে, ঠান্ডা লাগছিল বলে। না না, আমি কাউকে দিইনি। এদিকে ঠিক তখনই হরিত্র চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। চঞ্চু ফিসফিস করে বলল, ও পালাতে চাইছে দাদা। বধিরা গম্ভীর গলায় বলল, বসে থাকুন অরিত্রবাবু, আপনি পালালে আরো সন্দেহ বাড়বে। বরং বলুন, রোশনির ফোন আপনি নিলেন কেন, আর আপনি ছবিটা তুলেছিলেন কেন? হ্যাঁ, আমি তুলেছিলাম। আমি দেখতে গিয়েছিলাম সায়নের কাছে রোশনির কিছু ছবি আছে কিনা। আমি চাইনি ও আমার আর রোশনির ব্যাপার ফাঁস করুক। তুমি আমার ফোন ব্যবহার করলে, তুমি আমায় ফাঁসাতে চাও?
বধিদা এবার ধীরে ধীরে সামনে এলো। আপনারা প্রেম করেছেন, লুকিয়েছেন, সম্পর্ক জটিল করেছেন, কিন্তু খুন করেছে কে? একজনই, যে জানে রশনি ফোন কোথায় রাখে, যে জানে অনুরাধা সায়নের রুমে যাবে, এবং যে জানতো এই তিনজনের ভুলে সে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারবে। সেই ব্যক্তি এখনো আমাদের মাঝেই আছে, এবং আমি জানি কে সে। ঘরে আবার নিস্তব্ধতা। চঞ্চুর চোখ জলজল করছে। আমি শুধু বধিদার দিকে তাকিয়ে থাকলাম। ওর চোখে এখন আগুন, কারণ এবার খেলাটা শেষের দিকে। বধিদা রুমে ফিরে সোফায় গা এলিয়ে দিয়ে আমাকে বলল, পিয়াল, আমাকে কাল ভোরবেলা 2 দিনের জন্য একটা জরুরি কাজে বেঙ্গালুরু যেতে হবে। একটা ছায়া সেখানে লুকিয়ে আছে, আমাকে বিশদে সেটা জানতে হবে। আমি হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। ওরা জানবে জরুরি কাজে আমি কলকাতায় ফিরে যাচ্ছি। তাহলে আমরা এই 2 দিন কি করব? তোরা শুধু খেয়াল রাখবি হোটেলের কোনো গেস্ট যেন চলে যেতে না পারে। থানার বড়বাবুকে সব বলা আছে, তেমন বুঝলে শুধু একটা ফোন করে দিল ওনাকে। দাদা, মানে তুমি এত কিছু মাথায় রেখে দাও কি করে বলো তো? মানে আমার তো মাথা এখনই ঘুরছে। ঘুমিয়ে পড়। কাল থেকে সবার গতিবিধির ওপর চুপচাপ নজর রাখবি। পরদিন ভোরবেলা বধিদা কথা মতো বেরিয়ে গেলেন। এই 2 দিন হোটেলে তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। শুধু রোশনি একটু অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার এসে চেক আপ করে বিশ্রাম নিতে বলে গেছেন। বধিদা ঠিক 2 দিন পর রাতে ফিরে এসে হোটেল ম্যানেজারকে ডেকে বললেন, কাল সবাইকে একটা ঘরে জড়ো করতে। আর কোনো কথা না বলে রুমে চলে গেলেন। পরদিন ঘরটা থমথমে। একপাশে কাঁদছে রোশনি। অনুরাধা চোখ নামিয়ে বসে আছে, অরিত্র নির্লিপ্ত ভঙ্গিতে জানালার বাইরে তাকিয়ে। বধিদা চেয়ার টেনে এক কোনায় বসল। তার চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে সেই পুরনো শানিত দৃঢ়তা। এখন আমি একটা প্রশ্ন করব সবার কাছে। এটা উত্তর দেওয়ার জন্য নয়, এই প্রশ্নটা শুধু খোলসটা ভাঙার জন্য। সবাই চুপ। বধিদা ধীরে বলল, সায়নের মৃত্যুতে সব থেকে বেশি লাভটা কার হলো? কে খুনের পর নিজেকে সব থেকে দুঃখী দেখাতে চাইল, অথচ বারবার সবকিছুর ভেতরে থাকলো? খুনে তদন্তের সময় সবার কথা শোনার নাম করে একা একা সবার কাছ থেকে তথ্য আদায় করলো। আমি চমকে তাকালাম। চঞ্চু ফিস ফিস করল, দাদা, তুমি কি বলতে চাইছো বলো তো? প্রতিটি পদক্ষেপে খুনি ছিল। একটা খুনি যদি শুধু মেরে ফেলা চাইতো, তবে সায়নকে রাত 9টায় করিডোরে খুন করেই শুধু পালিয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে খুনি খুনের পরেও থেমে থাকেনি। সে সায়নের ফোনের নোট মুছতে যায়, রোশনির ফোন থেকে ছবি ডিলিট করে, এমনকি অনুরাধাকে খুনি বানানোর প্ল্যান করে। এত কিছু কেবল একজনই করতে পারে, যে নিজের ভেতরের ক্ষোভ, প্রতিহিংসা আর পরিত্যক্ত হওয়ার ভয় লুকিয়ে রেখেছিল। আর সে হলো সায়নের ছোটবেলার বন্ধু, এই ট্রিপের প্ল্যান ম্যানেজার অভিষেক। ঘরের কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা অভিষেক অবশেষে উঠে দাঁড়ালো। সে হাসল, ঠান্ডা হাসি। তাহলে কি হবে এখন? তোমরা সবাই সবকিছু জানলে, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারবে? তোমার ছায়া পড়েছে সায়নের চেহারায়, তোমার কণ্ঠ রেকর্ড হয়েছে হোটেলের করিডোরে মাইক্রোফোনে, আর সব থেকে বড় কথা, সায়নের ফোন থেকে যে সিকিউর নোটটা মুছেছিলে, তোমার মোবাইল হটস্পট সেই সময় অন করা ছিল। আইপি লগে তোমার নাম ঢুকে গিয়েছে। অভিষেক চুপ। সে ধীরে ধীরে মাথা নিচু করল। আমি চাইনি ও মরে যাক। আমি তো শুধু ওকে শাসাতে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে ছোট করতে চাচ্ছিল। ওর কাছে আমার একটা ভিডিও ছিল। আমি যে রোশনির পিছু নিতাম, ও সেটা ধরে ফেলেছিল। চঞ্চু হঠাৎ বলে উঠল, মানে তুই ছায়ার আড়ালে নিজেকে ভালো মানুষ সাজিয়েছিলি, আর খুন করে সবাইকে বাঁদর বানাচ্ছিলি? অভিষেক কাঁপতে কাঁপতে বসে পড়ল। বধিদা বলল, ও শুধু খুন করেনি, বরং খুনের ওপর গল্প লিখেছিল। সবাইকে একে অপরের প্রতি সন্দেহ করতে বাধ্য করেছিল। এমন একজন যে গোটা ট্রিপটা সাজিয়েছিল নিজের খেলা বানানোর জন্য। পুলিশ এসে অভিষেককে নিয়ে গেল।
বিকেলের আলো পড়ছিল আমাদের জানালায়। রোশনি, অনুরাধা, অরিত্র, তাদের ভাঙা সম্পর্কের কাঁচগুলি ঝিকিমিকি করছিল। চঞ্চু বলল, এইখানে তো একেবারে নাটকের মতো ঘটনা ঘটলো দাদা। জীবনই সব থেকে বড় নাটক চঞ্চু। শুধু দেখতে জানতে হয় মুখোশের আড়ালে কে ছিল। তাকে জানা এখনো বাকি, কে মুখোশ পরে আর কে ছায়া ফেলে। অভিষেক ধরা পড়েছে। সায়নের খুনে সে দোষ স্বীকার করেছে, কিন্তু কেমন যেন একটা পৃথিবী থেকে তাল কেটে যাওয়া অনুভূতি ওর চোখে। হোটেলের করিডোরে পুলিশ যখন ওকে হ্যান্ডকাপ পরাচ্ছিল, তখন বোধিদা শুধু একবার বলল, তুমি এখনো কিছু লুকিয়ে যাচ্ছ অভিষেক। অভিষেক কিছু বলল না। তাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু বোধিদার চোখ তখনও পেছনের একটা দরজার দিকে। ভট্টবাবু একটু অস্বস্তিতে ছিলেন। তার কাছে বোধিদা জানতে চাইল, অভিষেক বাবু কবে থেকে হোটেলে ছিলেন? ভট্টবাবু রেজিস্টার খুলে দেখালেন। তিনি তো ওদের ট্রাভেল গ্রুপের কেউ নন। নাম নেই রেজিস্টারে, তবে একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে 3 দিন আগে রাত 9:30 নাগাদ একজন অতিথির রেফারেন্সে ঢুকেছিলেন। কে ছিলেন সেই অতিথি? ঘোষাল মশাই। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম। চঞ্চু ফিস ফিস করল, ঘোষাল মশাই আবার ফিরে এলো? ঘোষাল মশাই আগেই চেক আউট করে চলে গেছেন, কিন্তু তার ঘরে ফেলে গেছেন একটা চিরকুট, কিছু কাগজ আর একটা ইউএসবি পেন ড্রাইভ। চিরকুটে লেখা, পাপের বিচারে যারা নিজেরাই বিচারক হতে চায় তারা প্রমাণ রেখে যায়। আমি আর দেখতে পারি না। আমরা চুপ। পেনড্রাইভটা পেনড্রাইভ কম, বোমা বেশি। বোধিদা আমাদের ল্যাপটপে চালিয়ে দেখালো। ভিডিওতে অভিষেক বসে কারো সঙ্গে কথা বলছে। ক্যামেরায় মুখ দেখা যায় না, শুধু গলা শোনা যায়। মুখ না দেখা সেই মানুষটা বলছে, তুই যদি ওর মুখ বন্ধ না করিস, ও তোর আর রোশনির সব ফাঁস করে দেবে। তুই শুধু ভয় দেখাস, বাকিটা আমি সামলাবো। বোধিদা ভিডিওটা থামালো, তারপর শান্ত গলায় বলল, খুনি একজন নয়, এই খুনের পরিকল্পনা তৈরি হয়েছিল দুজনের মধ্যে, এবং সেই মুখ না দেখা ব্যক্তি আসল চালক। আমি জানি সে এখনো মাইসোরেই আছে, আমাদের ভেতরেই। আমরা চেহারা দেখিনি, কিন্তু গলা শুনেছি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে হতে পারে সে? বোধিদা শুধু বলল, ঘোষাল মশাই হয়তো সবটা জানতেন, তাই তিনি চলে যান, কিন্তু যাওয়ার আগে আমাদের জন্য পথ তৈরি করে গেছেন। দাদা, মানে খুন হয়েছে অভিষেকের হাতে, কিন্তু তার পেছনে পেট পুড়ে ডাইনোসর বসেছিল। এই খেলায় যে চোখে সর্ষে বাঁচে সেই আসলে চাল চালক। খুনি একটা হাত, আরেকটা হাত আছে, যেটা ছায়া নিচে থেকে সব সময় নড়ে। বিকেল বেলা হোটেলের নির্জন করিডোরে একটা ছোট্ট ঘর, শ্রীমন্ত ঘোষাল মশাইয়ের ঘর। তিনি আগেই চেক আউট করেছেন, কিন্তু পেছনে ফেলে গেছেন একখানা পুরনো রেজিস্টার টাইপ খাতা, নীল কভার। পাতাগুলো কিছু কিছু হলদে আর কিছু ভাঁজ করা। বোধিদা সেটি খুলল। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা, সত্য লুকিয়ে থাকে মুখোশের নিচে, আর মুখোশ বানায় সে যার মুখ দেখে কেউ থামে না। আমরা একেবারে চুপ। চঞ্চু হাঁ করে তাকিয়ে আছে। ঘোষাল মশাই লিখেছেন, অনুরাধা, রশনি, সায়ন, অভিষেক, এই 4 জনের গল্প আমি জানতাম। তারা কেউ জানতো না, আমি জানি। রশনি আমার এক পরিচিতের ভাগ্নি। আমি তাদের আগের ফ্ল্যাটে থেকেছি। তাদের মধ্যে সম্পর্কগুলো সহজ ছিল না। অভিষেক ভালোবাসতো রশনিকে, রশনি প্রথমে সায়নকে গুরুত্ব দিত, অনুরাধা আবার সায়নের দিকে ঝুঁকেছিল। আর সায়ন, সে একজন গেম প্লেয়ার, সবাইকে টানতো, আবার পিছিয়ে আসতো। অভিষেক ছিল নরম মাটি, তাকে প্ররোচিত করাও সহজ। পরেই বোধিদা বলল, মানে ঘোষাল মশাই আগেই জানতেন এই ট্যুরে কি হতে চলেছে। আমি জিজ্ঞেস করলাম, তবে উনি কিছু বলেননি কেন? কারণ উনি পাপটা দেখতে পেয়েছেন ঠিকই, কিন্তু থামিয়ে দিতে পারেননি। অথচ সব লিখে রেখে গেছেন, যাতে কেউ ভুল পথে না যায়। ঘোষাল মশাইয়ের শেষ দাগ কাটানো বাক্য, আমি যদি না থাকি তাহলে এই কথাটা মনে রেখো, যে নিজের গলা বদলে মানুষের ভরসা চুরি করে সেই খুনের খেলোয়াড়।
তাকে সবাই চেনে কিন্তু জানে না। আমরা স্তব্ধ। চঞ্চু হঠাৎ বলে উঠল, দাদা, তুমি আগেই বলেছিলে সেই ভিডিওর গলা খুব চেনা লেগেছিল। ওটা কি আমাদেরই কারো? হ্যাঁ, সেই গলাটা আমি অনেকবার শুনেছি, তবে বন্ধু হিসেবে নয়, বরং একটা মুখোশের পেছনে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রমাণ বের করব, তারপর সেই গলাওয়ালাকে সামনে আনব। সে ঘোষাল মশাইয়ের ডায়েরি ব্যাগে ভরে বলল, এই খুনের পেছনে যা আছে তা শুধু প্রতিহিংসা নয়, এটা এক ধরনের নাটক, একজন পরিকল্পনাকারীর মঞ্চায়িত নাটক। সেই নাট্যকারকে ধরতে হলে পুরো কাহিনী একবার উল্টে পড়তে হবে। আমার মুখ শুকিয়ে গেল। চঞ্চু বলল, তাহলে খেলা আবার শুরু? না, এবার শেষ অঙ্ক। হোটেলের ছোট্ট কনফারেন্স রুম। সন্ধে 6টায় চারপাশে কেবল চাপা টান টান উত্তেজনা। রোশনি, অনুরাধা, অরিত্র, অভিষেকের জন্য আসা পুলিশ অফিসার আর আমরা 3 জন, আমি, চঞ্চু ও গোয়েন্দা বোধিসত্ত্ব। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছেন ঘোষাল মশাই, চোখের চশমা খুলে রাখা আর মুখে একটা অদ্ভুত নির্লিপ্ত হাসি। বোধিদার টেবিলের ওপর রাখা সায়নের মোবাইল, রোশনির ক্যামেরা আর একজোড়া ভাঙা চশমার কাচের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, এই কাহিনীর মূল থ্রেড 3টে: একটা মৃতদেহ, একটা মিথ্যে গল্প আর একটা ছায়া, যে নিজেকে সব থেকে দূরে রেখেও খেলাটা চালিয়েছে। রোশনি বলেছিল খুনের সময় সে পাহাড়ের নিচে লুকিয়েছিল, কিন্তু তার ডিএসএলআর ক্যামেরায় তোলা ভোর 5:16 ছবি প্রমাণ করে সে ছিল পাহাড়ে, হোটেলের দিকে মুখ করে ছবি তুলেছিল। সেই ছবিটা স্পষ্ট দেখা গেছে অভিষেক সায়নের ঘরের দিকে হাঁটছে, আর তার পেছনে আরেক ছায়ামূর্তি। রোশনি জানতো কি হতে চলেছে, তবু চুপ করে থেকেছে। সে ভয় পেয়েছিল অভিষেকের কথা শুনে, কিন্তু খুন সে করেনি। সে শুধু ভয়ে মান সম্মান বাঁচাতে মিথ্যে কথা বলেছিল। রোশনি তখন নিচু গলায় বলে উঠল, আমি জানতাম অভিষেক ভুল পথে যাচ্ছে। ও বলেছিল সায়ন যদি ওর ভিডিও ফাঁস করে সে বাঁচবে না। আমি ওকে থামাতে পারিনি। অধিদা আবার বলতে লাগলো, রোশনি ফিরে এসে বলেছিল ফোন বন্ধ ছিল, কিন্তু লোকেশন রেকর্ড বলছে প্রথমে পাহাড়ের কোণে, পরে হোটেলের স্টোর রুমে। কার হাতে ছিল তাহলে ফোন? যার হাতে ছিল ক্যামেরার কাজ, আর যার পায়ের ছাপ পাওয়া গিয়েছে পাহাড়ের ছোপের পাশে। সেই লোক যিনি ঘোষাল মশাই সেজে এই কাহিনীর ছায়া হয়ে থেকেছেন। ঘরের কোণ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঘোষাল মশাই। চশমাটা চোখে পড়তে পড়তে মুখ খুললেন। সবাই কিন্তু মুখোশ পরেই ঘোরে, কেউ দেখে না কে কার জীবন নিয়ে খেলে। আমি শুধু একটা খেলা খেলেছি, কারণ আমি পারি। পুলিশ অফিসার বললেন, আপনার নাম কি? বোধিদা জবাব দিল, কৃষাণু সরকার। একসময় বেঙ্গালুরুর এক নামী আইটি সংস্থায় কাজ করতেন। সেখানেই সহকর্মী ছিল সায়ন। সায়ন তার বিরুদ্ধে গোপন নজরদারি ও ডেটা হ্যাকিং এর অভিযোগ তোলে। তার জবানিতে কৃষাণুর ক্যারিয়ার শেষ হয়ে যায়, চাকরি যায়, বদনাম হয়, পরিবার ভেঙে পড়ে। সে ভেবেছিল সময় হলে সে ফিরে আসবে, আর এবার সায়নের জীবনটা 3টে দড়িতে ঝুলিয়ে দেবে: অভিষেক, রোশনি আর নিজে ছায়া হয়ে। খুনে কিন্তু পুতুল। অভিষেক সত্যি খুনটা করেছে, কিন্তু তার মন তৈরি করে দিয়েছিল এই কৃষাণু। সায়ন যে তার পুরনো ভুল ধরা ছবি ফাঁস করতে চলেছে, সেই ভয়ে অভিষেক ভেঙে পড়ে। কৃষাণু তাকে বারবার বোঝাতে থাকে, থামা ওকে, না হলে তুমিও শেষ হবে। অবশেষে অভিষেক খুন করে। আর কৃষাণু, সে তখন রোশনির ফোন নিয়ে যায় স্টোর রুমে। পাহাড় থেকে ক্যামেরা ফেলে দেয়, প্রমাণ ঘুরিয়ে দেয়, যেন সবকিছু ছায়ার মতন থেকে যায়। পুলিশ কৃষাণুর দিকে এগিয়ে গেল। আপনার আসল অপরাধ খুন নয় কৃষাণু। আপনার অপরাধ আপনি মানুষকে বিশ্বাস করতে ভুলে গিয়েছিলেন। আপনি ভেবেছিলেন সবাই মুখোশ পরে, তাই আপনার ছায়া কেউ ধরতে পারবে না। কিন্তু আমি আগেই বলেছিলাম, সত্যি সত্যি যখন কেউ মারা যায় তার মুখে ভয় থাকে না, থাকে বিস্ময়। সায়নের মুখে সেই বিস্ময় ছিল, কারণ সে জানত না যে ছেলেটাকে সারা জীবন ডরপোক ভাবত, সেই অভিষেক শেষমেশ
ছুরিটা চালাবে। সবাই কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে গেল। পুলিশ কৃষাণুকে নিয়ে গেল। অভিষেককে হেফাজতে রাখা হলো। রোশনি চুপ করে বসে রইল। আমি চঞ্চুর দিকে তাকালাম। সে হঠাৎ করে হেসে ফেলল। পিয়াল, এইবার বেড়াতে গিয়ে খুন না হলে মনই ভরবে না রে। আবার বলিস আসলে বধিদা আছে বলে হোটেলের ঘুমও রোমাঞ্চকর লাগে। কি বলিস? বধিদা তখন জানালার দিকে তাকিয়ে বলল, চঞ্চু, এবার গন্তব্য বদলাতে হবে। ছায়া দেখে এসছি, এবার দেখা হোক একটু আলোর সঙ্গে। শুনছিলেন দীপক চন্দ্রের কলমে গোয়েন্দা বধিদা সিরিজের গল্প মাইসোরে গন্ডগোল। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরো একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল অতনু, আবির, বর্ণালী, মৌসুমী, জয় দাস, সুদীপ্ত, জয় ভট্টাচার্য, মৃন্ময় ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।